সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। থার্ড উইক পুরো ডেভেলপমেন্টের জন্যই খুবই সিগনিফিক্যান্ট একটা সময়। যদি তোমাদেরকে বলা হয় এই থার্ড উইকের সবচেয়ে ক্যারেক্টারিস্টিক ইভেন্টের নাম কি, তাহলে সেটার উত্তর হবে গ্যাস্ট্রুলেশন। থার্ড উইক অফ ডেভেলপমেন্টের আলোচনায় আমরা গ্যাস্ট্রুলেশন বাদেও আরও বেশ কিছু ইভেন্ট নিয়ে আলোচনা করব। তবে আজকের ক্লাসটা আমরা শুরু করব এই গ্যাস্ট্রুলেশন দিয়ে। তোমরা ইন্টারমিডিয়েটে পড়েছ মানুষ হলো ভ্রূণস্তরীয় প্রাণী, অর্থাৎ একটা মানুষের ভেতরে থাকা সকল প্রকার টিস্যু, অঙ্গ প্রত্যঙ্গ এবং তন্ত্রসমূহ তৈরি হয় তিনটা ভ্রূণস্তর থেকে। এই ভ্রূণস্তরকেই আমরা বলে থাকি জার্ম লেয়ার। তার মানে একটা মানুষের জন্য তিনটা জার্ম লেয়ার থাকে। এরা হলো এক্টোডার্ম, দেন মেসোডার্ম এবং এন্ডোডার্ম। খেয়াল করো, একটো মানে হলো বাইরে, এন্ডো মানে ভিতরে, আর মেসো মানে মাঝখানে। অর্থাৎ এই যে তিনটা জার্ম লেয়ার থাকে, এদের মধ্যে সবার বাইরের দিকে থাকে এক্টোডার্ম, সবার ভিতরের দিকে থাকে এন্ডোডার্ম এবং এই দুইটা লেয়ারের মাঝখানে থাকে মেসোডার্ম। একটা এমব্রায়োতে যে প্রসেসের মাধ্যমে এই তিনটা জার্ম লেয়ার তৈরি হয়, সেই প্রসেসকেই আমরা বলে থাকি গ্যাস্ট্রুলেশন। তাহলে যদি আমরা গ্যাস্ট্রুলেশনকে ডিফাইন করতে চাই, আমাদের উত্তরটা হবে এরকম যে গ্যাস্ট্রুলেশন is the process that establishes all the three germ layers. That means ectoderm, mesoderm and endoderm in an embryo. এটা হলো গ্যাস্ট্রুলেশনের ডেফিনেশন। এই ডেফিনেশনটা অ্যাকচুয়ালি আমাদেরকে মনে রাখতে হবে। এটার কারণ হলো যে কখনো কখনো রিটেনে কিংবা ভাইভাতে বলা হয় যে ডিফাইন গ্যাস্ট্রুলেশন, সেক্ষেত্রে আমরা এইভাবে উত্তরটা দেওয়ার চেষ্টা করব। তোমরা খেয়াল করো যে আমি একটা ওয়ার্ড ইউজ করেছি, সেটা হলো এমব্রায়ো। আমরা জানি যে একটা ডেভেলপমেন্টে আমরা একটা ভ্রূণকে এমব্রায়ো বলি, কিন্তু পুরা ডেভেলপমেন্টাল প্রসেস ধরে কি আমরা একটা ভ্রূণকে এমব্রায়ো বলছি? উত্তর হচ্ছে না। আমরা একটা নির্দিষ্ট সময়ে শুধুমাত্র এমব্রায়ো টার্মটা ইউজ করে থাকি। সেটা কতক্ষণ পর্যন্তই বা আমরা ইউজ করি, সেটা যদি বোঝাতে চাই তাহলে আমরা বলতে পারি এভাবে যে প্রথমে যখন একটা জাইগট তৈরি হয়, এই জাইগট কিন্তু তারপরে বেশ কিছু ধাপ অতিক্রম করে। যেমন তারপরে এটা তৈরি করে মরুলা, দেন মরুলা থেকে তৈরি হয় ব্লাস্টোসিস্ট। এই ব্লাস্টোসিস্টটা এরপরে অ্যাট দ্য এন্ড অফ ফার্স্ট উইক এটা ইমপ্ল্যান্টেড হয়। সো ইমপ্ল্যান্টেশন হওয়ার পরে এই ব্লাস্টোসিস্টে থাকা ইনার সেল ম্যাস, এখান থেকে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে তৈরি হয় এমব্রায়ো প্রপার। সো এই যে এমব্রায়ো প্রপার তৈরি হওয়া শুরু করলো, এইখান থেকেই মূলত আমরা একটা ভ্রূণকে এমব্রায়ো বলছি। এই সময়টা অ্যারাউন্ড বলা যায় যে ইমপ্ল্যান্টেশনের কিছুদিন পরে বা ফার্টিলাইজেশনের পর থেকে 10 থেকে 12 দিনের মাথায় ঘটনাটা ঘটে থাকে। এখন দেখো যে এই সময়টা অ্যাকচুয়ালি মানে একদমই তোমার ডেফিনিট কোনো টাইম না, কারণ এটা বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে উল্লেখ করা আছে। সো আমরা জাস্ট ধারণার জন্য, মানে একটু বোঝার জন্য আমরা একটা টাইম পিরিয়ডকে ধরে নিচ্ছি। ওকে, সো দেখো এই যে এমব্রায়ো প্রপার তৈরি হলো,
এরপর থেকে কোন সময় পর্যন্ত আমরা এমব্রায়ো বলছি, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তাহলে দেখো এমব্রায়ো প্রপার তৈরি হওয়ার পর থেকে আপ টু দ্য এন্ড অফ 8th উইক, 8th উইকের একদম শেষ পর্যন্ত সময়, ডিউরিং দিস পিরিয়ড আমরা একটা ভ্রূণকে বলছি এমব্রায়ো। কিন্তু নট আফটার দ্যাট টাইম, 8th উইকের পর থেকে কিন্তু আমরা আর, মানে 8th উইক শেষ হয়ে যাওয়ার পর থেকে আমরা আর এমব্রায়ো বলবো না। 8th উইকের শেষ থেকে, অর্থাৎ ফ্রম দ্য বিগিনিং অফ নাইনথ উইক, এই সময় থেকে শুরু করে টিল বার্থ, ডিউরিং দিস টাইম আমরা এমব্রায়োর পরিবর্তে বলবো ফিটাস। তাহলে এমব্রায়ো এবং ফিটাসের মধ্যে যাতে তোমাদের কনফিউশন তৈরি না হয় সেজন্যই এই কথাগুলো আমি বলার চেষ্টা করলাম। পাশাপাশি আরেকটা ওয়ার্ডের সাথেও তোমরা মাঝে মাঝে পরিচিত হও, সেটা হলো কনসেপ্টাস। কনসেপ্টাস জিনিসটা কি? এটা হলো একটা প্রেগনেন্সির একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা ইউটেরাসে যা কিছু আছে, মানে অল দ্য প্রোডাক্টস, এই পুরা প্রোডাক্টকেই একবারে বলা হয় কনসেপ্টাস। ওকে, সো আমরা আবার সেই আগের আলোচনায় ফিরে আসি, সেটা হলো গ্যাস্ট্রুলেশন। আমরা এতক্ষণ জানার চেষ্টা করেছি হোয়াট ইজ গ্যাস্ট্রুলেশন। আমরা এবার জানতে চাই যে এই গ্যাস্ট্রুলেশনটা কোথায় হয় এবং এটা কিভাবে হয়। সো আমরা আবার ফিরে আসি এখানে। খেয়াল করো, তোমাদের মনে থাকার কথা যে যখন ইমপ্ল্যান্টেশন হয়ে গেল তখন একটা ব্লাস্টোসিস্ট সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্টের সময় ডিফারেন্সিয়েট করে। এখানে থাকা যে ইনার সেল ম্যাস ছিল এরা ডিফারেন্সিয়েট করে তৈরি করে এমব্রায়ো প্রপার। সো আমি এখন ইনার সেল ম্যাস আঁকাচ্ছি। সো এটা হলো একটা ব্লাস্টোসিস্ট। তাহলে এই ব্লাস্টোসিস্টে থাকা ইনার সেল ম্যাস, এই ইনার সেল ম্যাসটা সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্টের সময় ডিফারেন্সিয়েট করে। ডিফারেন্সিয়েট করে এটা দুইটা লেয়ারে পরিণত হয়। একটা হলো এপিব্লাস্ট এবং অন্যটি হলো হাইপোব্লাস্ট। এই দুইটা লেয়ার মিলেই তৈরি করে একটা বাইল্যামিনার জার্ম ডিস্ক। এটা হয় কখন? এটা হয়ে থাকে সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্টে। আমরা একটু ছবি আঁকাবো। সো এটা যদি হয় সেই বাইল্যামিনার জার্ম ডিস্ক, এই লেয়ারের উপরে থাকে টল কলামনার সেল বিশিষ্ট এপিব্লাস্ট। সো এটা হলো এপিব্লাস্ট। এপি মানে হলো উপরে, এটার কারণ হলো এদের নিচেই থাকে হাইপোব্লাস্ট। সো এপি হলো হাইপোব্লাস্টের উপরে, এই জন্য বলা হচ্ছে এপিব্লাস্ট। হাইপোব্লাস্ট লেয়ারের সেলগুলা কিন্তু আর কলামনার না, বরং এরা হচ্ছে কিউবয়েডাল শেপের। সো এদেরকে হাইপোব্লাস্ট বলার কারণ কি? হাইপো মানে হলো নিচে, যেহেতু এরা এপিব্লাস্ট লেয়ারের নিচে থাকে এই জন্য এদেরকে বলা হয় হাইপোব্লাস্ট। তাহলে এইভাবে একটা বাইল্যামিনার জার্ম ডিস্ক তৈরি হলো। বাইল্যামিনার জার্ম ডিস্ক তৈরি হওয়ার পরে এপিব্লাস্ট লেয়ারের ভিতরে একটা ফ্লুইড ফিল্ড ক্যাভিটি তৈরি হয়। সো যখন একটা ফ্লুইড ফিল্ড ক্যাভিটি তৈরি হয়ে গেল, এই ক্যাভিটির উপরে থাকা সেলগুলোকে তখন থেকে আমরা বলি অ্যামনিওব্লাস্ট। আর এই ক্যাভিটিকে কি বলবো? এই ক্যাভিটিকে আমরা বলি অ্যামনিওটিক ক্যাভিটি। অ্যামনিওটিক ক্যাভিটির ভিতরে যে ফ্লুইড থাকে সেই ফ্লুইডকে আমরা বলি অ্যামনিওটিক ফ্লুইড। এই অ্যামনিওটিক ফ্লুইড খুব ইম্পর্টেন্ট একটা ফ্লুইড। এই ফ্লুইড নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। এনিওয়ে, হাইপোব্লাস্ট লেয়ারের নিচেও কিন্তু একটা ক্যাভিটি থাকে, এটাকে আমরা বলছি ইয়োক স্যাক। এখন দেখো,
যে এই যে এটা কখন হচ্ছে এই ঘটনাগুলো, এটা কিন্তু সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্ট। এই সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্টের শুরুর দিকেই, বা আমরা বলতে পারি যে ফার্স্ট উইক যখনও মানে শেষ হয়ে যায় নাই, সেই রকম একটা সময় কিন্তু একটা কনসেপ্টাস, আমরা বলতে পারি এটাকে কনসেপ্টাস বা একটা ভ্রূণ যেটা হচ্ছে, এখানে কিন্তু বিভিন্ন রকমের অ্যাক্সিস ফরমেশন হয়। অর্থাৎ কোনটা সামনের দিকে, কোনটা পিছনের দিকে, কোনটা উপরে, কোনটা নিচে, এই অ্যাক্সিসগুলো তৈরি হয়ে যায়। আমরা অ্যাক্সিস ফরমেশনে পরে বিস্তারিত একটু আলোচনা করার চেষ্টা করব। সো এখন আমরা যেটা জানতে চাই সেটা হলো এই যে একটা বাইল্যামিনার জার্ম ডিস্ক, এখানে কিন্তু অলরেডি দুইটা প্রান্ত তৈরি হয়ে গিয়েছে। একটা হলো ক্রেনিয়াল এন্ড, ক্রেনিয়াল এন্ড মানে যেই প্রান্ত থেকে মাথার দিকের অংশটা তৈরি হবে, আর অপর প্রান্ত কি, এটা হলো কর্ডাল এন্ড বা পিছনের দিকের অংশ। ওকে, সো দুটো এন্ড যখন হয়ে গেল, আমরা তখন গ্যাস্ট্রুলেশনকে বোঝার জন্য একটা ক্রস সেকশন করতে চাই। ক্রস সেকশনটা কি জিনিস, এটা হলো একটা প্রস্থচ্ছেদ করা। ওকে, সো ক্রস সেকশনটা আমরা নিব কর্ডাল এন্ডের দিক থেকে। সো আমরা এইভাবে একটা ক্রস সেকশন করব এই বাইল্যামিনার জার্ম ডিস্কে। সো ক্রস সেকশন করার পরে আমরা একটা বিশেষ ভিউ থেকে পুরো প্রসেসটাকে দেখার চেষ্টা করব। সো মনে করো যে তুমি এই মাথায় দাঁড়ায় আছো। সো তুমি যদি এই মাথায় দাঁড়ায় থাকো, তাহলে তুমি যদি একটু বাঁকাভাবে মানে অবলিকলি এই বাইল্যামিনার জার্ম ডিস্কের দিকে তাকাও, তাহলে তুমি যেই ভিউটা দেখতে পাবা, আমরা ঠিক সেই ভিউ থেকে গ্যাস্ট্রুলেশন প্রসেসকে বোঝার চেষ্টা করব। সো আমি এখন এই ভিউটাকে ছবি আঁকাবো। ওকে, সো চলো, তাহলে এইটা হচ্ছে আমাদের এপিব্লাস্ট লেয়ারের ডর্সাল সারফেস, যেটা কিনা আমি উপর থেকে দেখতে পাচ্ছি। আর যেহেতু এটা একটা ক্রস সেকশন, সো ক্রস সেকশনে সবার উপরে আমি দেখতে পাচ্ছি এপিব্লাস্ট লেয়ার, আর এপিব্লাস্ট লেয়ারের নিচে আমরা একটু গ্যাপ দিয়ে আঁকাচ্ছি। এই লেয়ারের নিচে আমরা পাচ্ছি হাইপোব্লাস্ট লেয়ারকে। ওকে, এখন দেখো, গ্যাস্ট্রুলেশনের শুরুতে এই এপিব্লাস্ট লেয়ারের সারফেসে একটা বিশেষ লিনিয়ার স্ট্রাকচার মানে একটা লাইন তৈরি হয়। এই লাইনটা কোন দিকে তৈরি হয়, এটা হয় কর্ডাল এন্ডের দিক থেকে। আমরা কিন্তু সেকশনটা নিয়েছি কর্ডাল এন্ডের দিকে, তাই না? সো এই যে একটা নতুন লাইন তৈরি হচ্ছে, এই লাইনটার বৈশিষ্ট্য হলো এই লাইনটার দুই পাশে একটু উঁচু অংশ, মানে বলতে পারি যে একটু বালজিং পার্ট। ওকে, সো এটাও বালজিং, এটাও বালজিং, আর এই দুইটা বালজিং পার্টের মাঝখানে একটা গভীর অংশ। গভীর অংশকে আমরা বাংলায় বলতে পারি খাদের মতো অংশ, বা এটাকে ইংরেজিতে আমরা বলবো গ্রুভ। ওকে, তাহলে খেয়াল করো যে একটা লাইন তৈরি হচ্ছে, যেই লাইনের দুই পাশে একটু উঁচু এবং মাঝখানে খাদ, এটা হচ্ছে সেই গ্রুভ। ওকে, সো এই যে একটা নতুন স্ট্রাকচার তৈরি হলো, একটা লিনিয়ার স্ট্রাকচার, এই স্ট্রাকচারকে আমরা বলছি প্রিমিটিভ স্ট্রিক। স্ট্রিক মানে হলো লাইন। ওকে, সো খেয়াল করো, এই যে প্রিমিটিভ স্ট্রিক তৈরি হয়ে গেল, এই প্রিমিটিভ স্ট্রিকের সিফালিক এন্ডে মানে আমাদের ক্রেনিয়াল এন্ডের দিকে একটা গোল চাকতির মতো বা ডিস্কের মতো একটা স্ট্রাকচার, একটা অংশ তৈরি হয়। তাহলে এই পার্টকে আমরা নাম দিয়েছি প্রিমিটিভ নোড। প্রিমিটিভ নোডের বৈশিষ্ট্য হলো এখানেও সাইড দিয়ের অংশটা একটু উঁচু এবং
একদম মাঝখানের দিকে একটা ছোট্ট একটা গর্তের মতো অংশ আছে। এই যে গর্তের মতো অংশটা, এটাকে আমরা বলছি প্রিমিটিভ পিট। পিট মানে হলো গর্ত। ওকে, সো খেয়াল করো যে প্রিমিটিভ স্ট্রিকের সিফালিক এন্ডে তৈরি হয় প্রিমিটিভ নোড, আর এই প্রিমিটিভ নোডের ভিতরে একটা গর্তের মতো অংশ যেটাকে আমরা বলছি প্রিমিটিভ পিট। ওকে, সো গ্যাস্ট্রুলেশনের শুরুতে প্রথমে কি তৈরি হয়? প্রিমিটিভ স্ট্রিক। এরপরে এই যে তুমি দেখছো এপিব্লাস্ট লেয়ারে টল কলামনার সেল আছে, এই সেলগুলো এখন মাইগ্রেট করা শুরু করবে। এরা এখন কোথায় মাইগ্রেট করবে? এরা এপিব্লাস্ট লেয়ার থেকে মাইগ্রেট করে চলে আসবে প্রিমিটিভ স্ট্রিকের গ্রুভে। এইভাবে এই দিককারও যেই এপিব্লাস্ট লেয়ারের সেল আছে তারাও কিন্তু মাইগ্রেট করবে। এইভাবে মাইগ্রেট করে তারা এখন শেপ চেঞ্জ করে ফেলবে। সো শেপ চেঞ্জ করে এরা একটা নতুন শেপে হয়ে যাবে। এই শেপটাকে আমরা বলছি ফ্লাস্ক শেপড। ওকে, খেয়াল করো এপিব্লাস্ট লেয়ারের সেলগুলো টল কলামনার সেলের শেপ থেকে চেঞ্জ হয়ে তৈরি করলো ফ্লাস্ক শেপ। ফ্লাস্ক শেপ সেলগুলা এপিব্লাস্ট লেয়ারকেও ভেদ করে এরা স্লিপ করে তারও নিচে চলে আসে। ওকে, সো এইভাবে এরা নিচে চলে আসে। তাহলে এখানে মনে করি এপিব্লাস্ট লেয়ারে ছিল, তারপরে এরা নিচে নেমে আসছে। এই যে এপিব্লাস্ট লেয়ারের সেলগুলা মাইগ্রেট করে প্রিমিটিভ স্ট্রিকের ভিতর দিয়ে নিচে নেমে আসলো, এই প্রসেসকে আমরা বলতে পারি না একটা ইনওয়ার্ড মুভমেন্ট। এই যে ইনওয়ার্ড মুভমেন্ট, এই ইনওয়ার্ড মুভমেন্টকে আমরা বলছি ইনভ্যাজিনেশন। ঠিক আছে, সো ইনভ্যাজিনেশন কি? ইনভ্যাজিনেশন হলো এপিব্লাস্ট লেয়ারের সেলগুলো মাইগ্রেট করে যখন প্রিমিটিভ স্ট্রিকের গ্রুভের ভিতর দিয়ে ইনওয়ার্ড দিকে মানে নিচের দিকে মুভ করা শুরু করে, এটাকে আমরা বলছি ইনওয়ার্ড মুভমেন্ট বা ইনভ্যাজিনেশন। ইনভ্যাজিনেশন ওয়ার্ডটার সাথে তোমরা কিন্তু ফিজিওলজিতেও পরিচিত। যেমন মনে করো এটা যদি একটা সার্কেল হয়, এই সার্কেল থেকে যদি কখনো এইরকম ভিতরের দিকে ওয়ালটা ঢুকে যায়, তখনই এই প্রসেসকে আমরা কি বলি? তখনই আমরা এটাকে বলি ইনভ্যাজিনেশন, মানে কি ভিতরে ঢুকে পড়া। আবার যদি মনে করো কখনো এখান থেকে যদি বাইরে বের হয়ে আসতো এই ওয়ালটা, মানে বাল্জ আউট হয়ে আসতো, সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে বলতাম ইভ্যাজিনেশন। তার মানে ইভ্যাজিনেশন মানে বাইরে বের হয়ে আসা, আর ইনভ্যাজিনেশন মানে ভিতরের দিকে ঢুকে পড়া। সো এই যে আমাদের ইনওয়ার্ড মুভমেন্ট, এটাকে আমরা কি বলছি? ইনভ্যাজিনেশন। সো দেখো ইনভ্যাজিনেশনের পরে এই যে আমাদের ফ্লাস্ক শেপড সেল, এই সেলগুলো এখন স্লিপ করে এপিব্লাস্ট লেয়ারের নিচে চলে আসে। যখন এরা নিচে চলে আসলো তখন এরা কোথায় যাবে? এরপরে এরা হাইপোব্লাস্ট লেয়ারে চলে আসবে। হাইপোব্লাস্ট লেয়ারে যখন এরা চলে আসবে তখন এরা হাইপোব্লাস্ট লেয়ারে থাকা সেলকে এরা সরাই ফেলবে। যখন এরা সরাই ফেলছে তখন আমরা এটাকে কি বলছি? ডিসপ্লেস করা। ওকে, এইভাবে এপিব্লাস্ট লেয়ার থেকে আসা মাইগ্রেটরি সেলগুলা হাইপোব্লাস্ট লেয়ারের সেলকে ডিসপ্লেস করে নিজেরাই জায়গা দখল করে বসে থাকবে, এবং পুরা হাইপোব্লাস্ট লেয়ারের পরিবর্তে এখানে একটা নতুন লেয়ার তৈরি হবে, যে লেয়ারটা তৈরি করেছে এপিব্লাস্ট লেয়ার থেকে আসা মাইগ্রেটরি সেলস। এই যে একটা নতুন লেয়ার তৈরি হয়ে গেল হাইপোব্লাস্ট লেয়ারের পরিবর্তে, এই লেয়ারটাকে আমরা বলছি এন্ডোডার্ম। ওকে, এখন দেখো মাইগ্রেশন কিন্তু এখনো থেমে যায় না। এন্ডোডার্ম লেয়ার তৈরি হয়ে গেছে, কিন্তু এই যে নতুন মাইগ্রেটরি যে সেলগুলো আসছে এরা এখন কোথায় যাবে? এই সেলগুলো এখন উপরে থাকা এপিব্লাস্ট লেয়ার এবং নিচে নিউলি ফর্ম এন্ডোডার্ম লেয়ার, এই দুইটা লেয়ারের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে এই জায়গাটা এরা ফিল আপ করে ফেলবে, এবং ফিল আপ করার মাধ্যমে এরা এখন
নতুন লেয়ার তৈরি করবে। ওকে, তাহলে দেখো এপিব্লাস্ট লেয়ার থেকে আসা আরও বেশি যে মাইগ্রেটরি সেলস আছে তারা এখন তৈরি করছে কি, তারা এখন তৈরি করবে নতুন একটা লেয়ার, যে লেয়ারকে আমরা বলছি মেসোডার্ম। এখন এইভাবে মনে করো পুরো মেসোডার্মটা তৈরি হয়ে গেল। মেসোডার্ম যখন তৈরি হয়ে গেল, তারপরে এপিব্লাস্ট লেয়ারে যে রিমেইনিং সেলগুলো আছে, এই রিমেইনিং সেলগুলো তখন কনভার্টেড হয়ে তৈরি করবে আরেকটা নতুন লেয়ার, যেটাকে আমরা বলছি এক্টোডার্ম। তাহলে খেয়াল করো, এই প্রসেসের মাধ্যমে একটা বাইল্যামিনার জার্ম ডিস্ক থেকে একটা ট্রাইল্যামিনার জার্ম ডিস্ক তৈরি হলো, যেখানে কী কী লেয়ার আছে, এক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম। এই প্রসেসকেই কিন্তু আমরা বলছি গ্যাস্ট্রুলেশন। তাহলে এর মাধ্যমে আমাদের গ্যাস্ট্রুলেশনটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তাহলে গ্যাস্ট্রুলেশনের ফলে কি তৈরি হলো, এখানে একটা ট্রাইল্যামিনার মানে 3টা লেয়ার বিশিষ্ট জার্ম ডিস্ক তৈরি হলো। ওকে, সো এটা ছিল আমাদের গ্যাস্ট্রুলেশন। খেয়াল করো, এই যে আমাদের এক্টোডার্ম, মেসোডার্ম কিংবা এন্ডোডার্ম, এদের সোর্স কি? এদের সবার সোর্স কিন্তু সেই এপিব্লাস্ট লেয়ার থেকে আসা মাইগ্রেটরি সেলস। এই জন্য আমরা বলতে পারি যে দ্য সোর্স অফ all the 3 germ layers is epiblast. Okay, so epiblast layer থেকেই তৈরি হলো কি, মূলত 3টা জার্ম লেয়ার। ওকে, তাহলে যদি তোমাদেরকে বলা হয় যে এক্সপ্লেইন করো দ্য সোর্স অফ অল 3 জার্ম লেয়ার্স ইজ এপিব্লাস্ট, তোমরা ঠিক এই গ্যাস্ট্রুলেশনের প্রসেসটাই বলে দিবা। ঠিক আছে, আবার যদি তোমাদেরকে বলা হয় যে গ্যাস্ট্রুলেশনের প্রসেসটাকেই তুমি ডিসক্রাইব করো, সেক্ষেত্রেও আমরা এইভাবে পুরো জিনিসটাকে বর্ণনা করব। ঠিক আছে, পাশাপাশি তোমরা যখনই রিটেনে এই গ্যাস্ট্রুলেশনকে ডিসক্রাইব করবা, তোমরা অবশ্যই ল্যাংম্যাথ থেকে এই ছবিটা ড্র করে ফেলবা। ওকে, সো বেশিক্ষণ লাগার কথা না, 2-3 মিনিটের মধ্যে তোমরা হয়তো বা এটাকে আঁকাই ফেলতে পারবা। তবে তোমাদেরকে এত বেশি কালার ইউজ করতে হবে না, জাস্ট পেন্সিল দিয়ে তোমরা ড্র করে ফেলবা। ওকে, ঠিক আছে, আমরা এরপরে ফার্দার প্রোগ্রেস করি। এখন দেখো, এই যে আমরা বলছি মেসোডার্ম তৈরি হলো, এই মেসোডার্ম কি অ্যাকচুয়ালি পুরা ট্রাইল্যামিনার জার্ম ডিস্ক ধরেই থাকে? উত্তর হচ্ছে না, কিছু কিছু জায়গায় কিন্তু এরা থাকে না। যেমন যেমন মনে করো, এই যে আমাদের সেফালিক এন্ড বা আমরা বলতে পারি ক্রেনিয়াল এন্ড, এই ক্রেনিয়াল এন্ডের এই মাথার দিকে একটা অংশ থাকে। এই অংশতে কি হয়, এখানে মনে করো এই উপরে হচ্ছে আমাদের এক্টোডার্ম, এবং তার নিচে থাকার কথা কি ছিল, মেসোডার্ম, তাই না? কিন্তু মেসোডার্মের পরিবর্তে এখানে আবার সেই এন্ডোডার্ম লেয়ারটাই খুব টাইটলি অ্যাডহেরেন্ট থাকে। কি বলছি এটাকে? টাইটলি অ্যাডহেরেন্ট। অ্যাডহেরেন্ট মানে জোড়া লেগে আছে। ওকে, কিন্তু দেখো বাকি অংশে কিন্তু ঠিকই এদের মাঝখানে মেসোডার্ম আছে, কিন্তু ঠিক এই অংশ ধরে কোনো মেসোডার্ম নাই। তাহলে এই যে একটা বিশেষ এরিয়া যেখানে সারফেস এক্টোডার্ম এবং এটা কি, এটা হচ্ছে আমাদের এক্টোডার্ম এবং তার নিচে মেসোডার্মের পরিবর্তে আছে কি, এন্ডোডার্ম, যারা একদম টাইটলি অ্যাডহেরেন্ট। এই বিশেষ স্ট্রাকচার যেটা সেফালিক এন্ডের দিকে আছে একটা ট্রাইল্যামিনার জার্ম ডিস্কে, আমরা এই স্ট্রাকচারকে বলছি
তাহলে অরোফ্যারিঞ্জিয়াল মেমব্রেনের বৈশিষ্ট্য কি? এখানে কোনো মেসোডার্ম থাকে না, বরং একটোডার্ম এবং এন্ডোডার্ম লেয়ার দুইটা টাইটলি অ্যাডহেরেন্ট থাকে। ওকে, এই যে একটা মেমব্রেন অরোফ্যারিঞ্জিয়াল মেমব্রেন, এই মেমব্রেনের সিগনিফিকেন্স কি? এই মেমব্রেনের সিগনিফিকেন্স হলো এই মেমব্রেনটা একটা সময় যে রাপচার করে, মানে ফেটে যায়, এবং যখন এটা রাপচার করে তখন এটা তৈরি করে একটা বিশেষ স্ট্রাকচার, যেটাকে আমরা কী নামে ডাকি? আমরা এটাকে তখন বলি ওপেনিং অফ ওরাল ক্যাভিটি। তার মানে তোমার মুখের যে ওপেনিং সেটা তৈরি করে কিভাবে? এই অরোফ্যারিঞ্জিয়াল মেমব্রেন রাপচার করার মাধ্যমে। ওকে, আবার এটা তো ছিল আমাদের ক্রিনিয়াল এন্ডের দিকে, আমাদের কর্ডাল এন্ডের দিকেও কিন্তু এরকম আরেকটা মেমব্রেন থাকে। সো আমি একটা কাজ করি, আমরা সাইড ভিউ থেকে এই জার্ম ডিস্কটাকে দেখার চেষ্টা করি। তাহলে মনে করো এটা হচ্ছে আমাদের সেই জার্ম ডিস্ক, ট্রাইল্যামিনার জার্ম ডিস্ক। আমরা সাইড ভিউ থেকে জিনিসটাকে দেখছি। তাহলে এইখানে আমরা পেয়েছি কি? অরোফ্যারিঞ্জিয়াল মেমব্রেন। এখানে আছে আমাদের প্রিমিটিভ স্ট্রিপ, তাই না? তার সামনে আছে প্রিমিটিভ নোড। এখন দেখো এটার নিচে আছে আমাদের মেসোডার্ম। ওকে, এখানে মেসোডার্ম নাই। তারপরে এইখানে আছে আমাদের এন্ডোডার্ম লেয়ার, তাই না? সো আমরা এমনি জাস্ট একটা ট্রাইল্যামিনার জার্ম ডিস্ক আঁকালাম, এখানে তো নাই, অরোফ্যারিঞ্জিয়াল মেমব্রেনের নিচে। এনিওয়ে দেখো এই যে কর্ডাল এন্ড, তাই না? এই কর্ডাল এন্ডের এইখানেও এখানে আরেকটা মেমব্রেন থাকে, যেই মেমব্রেনে নিচে কোনো মেসোডার্ম নাই। তাহলে এখানে কি আছে? এখানে শুধুমাত্র আবার একইভাবে একটোডার্ম এবং এন্ডোডার্ম, যারা টাইটলি অ্যাডহেরেন্ট আছে, মাঝখানে কোনো মেসোডার্ম নাই। তাহলে এই রকম যে নতুন স্ট্রাকচার একটা মেমব্রেন, এইটাকে আমরা কি বলছি? এইটাকে আমরা বলছি ক্লোয়াকাল মেমব্রেন। ওকে, তাহলে সামনের দিকে ছিল আমাদের অরোফ্যারিঞ্জিয়াল মেমব্রেন, আর পিছনের দিকে মানে কর্ডাল এন্ডে আমাদের এখানে আছে ক্লোয়াকাল মেমব্রেন। এই ক্লোয়াকাল মেমব্রেনের সিগনিফিকেন্স কি? এখানে তো তোমাদেরকে প্রথমে বলেছি যে এখানে একটোডার্ম এবং এন্ডোডার্ম দুইটা লেয়ার টাইটলি অ্যাডহেরেন্ট থাকে, মাঝখানে কোনো মেসোডার্ম থাকে না, তাই না? পাশাপাশি এই যে ক্লোয়াকাল মেমব্রেন, এটা যখন রাপচার করে পরবর্তীতে, তখন সেখান থেকে তৈরি হয় ওপেনিং অফ অ্যানাল অরিফিস। ওকে, ঠিক আছে। এরপরে দেখো এই যে আমাদের প্রিমিটিভ নোড, এই প্রিমিটিভ নোড থেকে দেখা যায় যে কিছু আর্লি সেল, মানে একদম শুরুর দিকে কিছু সেল দ্রুত এখান দিয়ে মাইগ্রেট করে 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 এই অরোফ্যারিঞ্জিয়াল মেমব্রেনের পিছনে এসে জমা হয়। তাহলে পিছনে এসে জমা হয়ে এর একটা প্লেটের মতো স্ট্রাকচার তৈরি করে। আমরা এই স্ট্রাকচারকে বলে থাকি প্রিকর্ডাল প্লেট। ওকে, সো এই স্ট্রাকচারটা কি? এটা হলো আমাদের প্রিকর্ডাল প্লেট। তাহলে এরা কোথা থেকে এসেছে? এরা এসেছে আমাদের প্রিমিটিভ নোড থেকে একদম শুরুর দিকে মাইগ্রেট করে এরা এই প্রিকর্ডাল প্লেটটা তৈরি করে। তাহলে প্রিকর্ডাল প্লেট কোথায় আছে? এটা আছে আমাদের অরোফ্যারিঞ্জিয়াল মেমব্রেনের পিছনে, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো, এই যে আমি বলছি অরোফ্যারিঞ্জিয়াল মেমব্রেন, এটা কিন্তু আরেকটা নাম আছে, এটাকে কিন্তু আমরা বাক্যোফ্যারিঞ্জিয়াল মেমব্রেনও বলে থাকি। ওকে, সো বাক্যোফ্যারিঞ্জিয়াল মেমব্রেন আর অরোফ্যারিঞ্জিয়াল মেমব্রেন একই কথা। আচ্ছা, তোমাদের মাথায় কি মানে এই প্রশ্নটা আসে না? এই যে বললাম আমি প্রিকর্ডাল প্লেট, তাই না? তাহলে প্রি মানে কি? সামনে। কর্ডাল জিনিসটা কি? খেয়াল করো, প্রিকর্ডাল প্লেট নামটা এমনি হয় নাই,
এই প্রিকর্ডাল প্লেট অবশ্যই কারো সামনে আছে, এবং যার সামনে আছে সে আর কেউ না, সে হচ্ছে আমাদের নটোকর্ড। হ্যাঁ, তোমরা ইন্টারমিডিয়েটে যেই নটোকর্ড পড়েছিলে সেই নটোকর্ড। ওকে, সো এই নটোকর্ডটা থাকে এই প্রিকর্ডাল প্লেট এবং প্রিমিটিভ নোডের মাঝখানের অংশে। ঠিক আছে, সো আমরা এখন দেখব যে কিভাবে একটা নটোকর্ড ফর্মেশন হয়। ওকে, সো নটোকর্ড ফর্মেশনকে বোঝার জন্য আমরা আবার আরেকটা পৃষ্ঠায় চলে আসি। দেখো, নটোকর্ডকে জানার আগে আমাদেরকে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ নটোকর্ড। নটোকর্ড হলো এক ধরনের সেলুলার কর্ড লাইক মিডলাইন স্ট্রাকচার। কি বললাম? সেলুলার কর্ড লাইক মিডলাইন স্ট্রাকচার। তাহলে এই স্ট্রাকচারটা থাকে এরকম পুরা এমব্রায়োর মিড লাইন বরাবর, এবং এটা দেখতে কি রড লাইক, এবং এখানে সেল থাকে, এই জন্য আমি বলছি কি সেলুলার। সো এই যে একটা স্ট্রাকচার, এটা হচ্ছে নটোকর্ড, এবং এটার এক্সটেনশন কোন পর্যন্ত? এটার এক্সটেনশন হলো প্রিমিটিভ নোড থেকে প্রিকর্ডাল প্লেট পর্যন্ত। ওকে, সো এটাই হচ্ছে নটোকর্ড। নটোকর্ড কিভাবে ফর্মেশন হয় এই প্রসেসকে বোঝার জন্য আমরা একটা এমব্রায়োকে সাইড ভিউ থেকে দেখার চেষ্টা করব। ওকে, সো সাইড ভিউ থেকে যদি আমি দেখি, সেক্ষেত্রে প্রথমে আমি আঁকাবো অ্যামনিওটিক ক্যাভিটি, তারপরে নিচে আঁকাবো আমি ইয়োক স্যাক। সো এটা হলো অ্যামনিওটিক ক্যাভিটি, দেন নিচেরটা হলো ইয়োক স্যাক, আর মাঝখানে আমি এখন আঁকাচ্ছি একটোডার্ম। একটোডার্ম কিন্তু প্রথমে একটোডার্ম ছিল না, থার্ড উইকের প্রথম এটা কি ছিল? এরা ছিল এপিব্লাস্ট লেয়ার, তাই না? তাহলে এই এপিব্লাস্ট লেয়ারই তার পরবর্তীতে ডিফারেন্সিয়েট করে এখান থেকে তৈরি হয়েছে একটা ট্রাইল্যামিনার জার্ম ডিস্ক, বা উপরে রয়েছে এপিব্লাস্টের পরিবর্তে একটোডার্ম। এখন এটা হচ্ছে একটা একটোডার্ম। সো একটোডার্মের নিচে থাকবে কি মেসোডার্ম, তাই না? সো মেসোডার্ম আঁকাচ্ছি। এখন মেসোডার্ম আছে, কিন্তু তার নিচে আছে আমাদের এন্ডোডার্ম, কিন্তু এই অংশে এইটুকু অংশ ধরে মেসোডার্ম নাই। ওকে, তার নিচে আমি এখন আবার আমাদের এন্ডোডার্ম আঁকাচ্ছি। এন্ডোডার্ম, তারপরে হঠাৎ করে এই এন্ডোডার্মটা এখানে মিলে গেল এবং তারপরে চলে আসলো। ওকে, সো খেয়াল করো এইখানে কিন্তু আবার এটাকে সেল দিয়ে দেখাই, এটা হলো মেসোডার্ম। ওকে, ঠিক আছে। আচ্ছা, খেয়াল করো এইখানে এই অংশে কোনো মেসোডার্ম নাই কেন? এই অংশটাকে আমরা কি বলছি? এই অংশকে আমরা বলছি অরোফ্যারিঞ্জিয়াল মেমব্রেন। যেহেতু অরোফ্যারিঞ্জিয়াল মেমব্রেনে কোনো প্রকার মেসোডার্ম থাকে না, সো অরোফ্যারিঞ্জিয়াল মেমব্রেনে থাকবে শুধুমাত্র উপরে থাকবে একটোডার্ম এবং নিচে থাকবে এন্ডোডার্ম। ওকে, এটা হলো একটোডার্ম, আর এরা হলো এন্ডোডার্ম, আর এরা মেসোডার্ম। আচ্ছা, তারপরে এই অরোফ্যারিঞ্জিয়াল মেমব্রেনের পরে কি আছে? আরেক ধরনের সেলের ক্লাস্টার আছে, তাই না? এদেরকে আমরা কি নাম দিয়েছি? এদেরকে নাম দিয়েছি প্রিকর্ডাল প্লেট। ওকে, এখন দেখো, আচ্ছা এখানে একটু বলে নিই
যে এই অংশকে কি বলছি, এই অংশটাকে এটাকে আমরা বলছি ক্লোয়াকাল মেমব্রেন। ক্লোয়াকাল মেমব্রেন, ঠিক আছে। এখন দেখো তাহলে প্রথমে কি তৈরি হয়, এখানে তো আমাদের প্রিমিটিভ স্ট্রিক আছেই, তাই না? সো এটা হচ্ছে সেই প্রিমিটিভ স্ট্রিক। এখন দেখো প্রিমিটিভ স্ট্রিকটা আমি আঁকায় নিয়েছি। নটোকর্ড ফরমেশনের প্রথম স্টেপ হলো প্রিমিটিভ নোড তৈরি হওয়া। তাহলে এখানে এখন একটা প্রিমিটিভ নোড তৈরি হচ্ছে, ঠিক আছে। সো আমরা যদি নিচে স্টেপগুলোকে লিখি তাহলে আমরা এভাবে লিখব, স্টেপ নাম্বার 1 সেটা কি, ফরমেশন অফ প্রিমিটিভ নোড। তাহলে খেয়াল করো যে সবার আগে কি হয়েছে, এখানে একটা প্রিমিটিভ নোড তৈরি হয়েছে। এটা হচ্ছে নটোকর্ড ফরমেশনের প্রথম স্টেজ। প্রিমিটিভ নোড তৈরি হওয়ার পরে এই নোডের ভিতরে যে প্রিমিটিভ পিট আছে, তাই না, এই পিট থেকে কিছু সেল, আমরা এদেরকে বলছি প্রি নটোকর্ডাল সেল। কি সেল? প্রি নটোকর্ডাল সেল। এই প্রি নটোকর্ডাল সেলগুলা এখন উপরে এক্টোডার্ম এবং নিচে থাকা এন্ডোডার্ম লেয়ারের মাঝখানে চলে আসবে এবং চলে এসে এই সেলগুলা কোথায় আসবে, এই সেলগুলো চলে আসবে আপ টু প্রিকর্ডাল প্লেট, মানে প্রিকর্ডাল প্লেট পর্যন্ত এসে এটা থেমে যাবে, ঠিক আছে। সো এটা একটা জিনিস তৈরি হলো, তাই না। এই স্ট্রাকচারকে আমরা বলছি কি, দেখো এটা এটা কে তৈরি করেছে, এটা কিন্তু প্রি নটোকর্ডাল সেল মিলে তৈরি হয়েছে, তাই না। তাহলে প্রি নটোকর্ডাল সেল মিলে এক ধরনের প্রসেসের মতো একটা স্ট্রাকচার তৈরি করে। আমরা এই স্ট্রাকচারকে বলছি নটোকর্ডাল প্রসেস। তাহলে আমাদের স্টেপ 2 কি, আমাদের স্টেপ 2 হলো formation of notochordal process। ওকে, এখন দেখো এই যে প্রিমিটিভ স্ট্রিকের ভিতরে থাকা প্রিমিটিভ পিট, এই প্রিমিটিভ পিটটা এরপরে এক্সটেন্ড করবে, এক্সটেন্ড করে এরা এই প্রি নটোকর্ডাল সেলদের তৈরি হওয়া নটোকর্ডাল প্রসেসের ভিতরে চলে আসবে। তাহলে দেখো এখন এই যে পিটের যে ওপেনিং, এই ওপেনিংটা এখন ঢুকতে ঢুকতে এক্সটেন্ড করবে, এক্সটেন্ড করে এরা চলে আসবে প্রি নটোকর্ডাল প্লেট পর্যন্ত। ওকে, সো এখন দেখো এটার মাধ্যমে কি হলো, একটা ক্যানেলের মতো তৈরি হয়ে গেল না। আগে ছিল একটা টিউব লাইক স্ট্রাকচার, কর্ড লাইক স্ট্রাকচার। টিউব না বলে কর্ড বলা বেটার, কারণ এটা সলিড একটা স্ট্রাকচার ছিল। আমি এটাকে বোঝানোর জন্য এইখানে যদি একটু দেখাই, যে উপরে মনে করো ছিল আগে, এটা হলো এক্টোডার্ম, তারপরে মাঝে এই পাশে আছে মেসোডার্ম, আর মিড লাইন বরাবর, আচ্ছা তার নিচে আগে দিয়ে নিই, তার নিচে আছে আমাদের হাইপোব্লাস্ট লেয়ার। এখন দেখো প্রথমে কি হলো, প্রথমে নটোকর্ডাল প্রি নটোকর্ডাল সেল এসে একটা নটোকর্ডাল প্রসেস তৈরি করলো। ওকে, তারপরে এই নটোকর্ডাল প্রসেসের ভিতরে প্রিমিটিভ পিট এক্সটেন্ড করে একটা ক্যানেল তৈরি করলো, ঠিক আছে। সো আমাদের স্টেপ 3 হবে formation of
নটোকর্ডাল ক্যানাল। ওকে, আচ্ছা তাহলে খেয়াল করো, আগে ছিল কি, আগে সবার প্রথমে ছিল একটা কর্ড, মানে একটা প্রসেস, নটোকর্ডাল প্রসেস। তার মধ্যে যখন প্রিমিটিভ পিটটা এক্সটেন্ড করলো তখন আমি কি বলছি, এটাকে একটা ক্যানেল বলছি। এখন কি হবে, এখন এই যে আমাদের নটোকর্ডাল ক্যানেল, এই ক্যানেলের নিচেই যে ফ্লোর, এই ফ্লোরটা এখন এই হাইপোব্লাস্ট লেয়ারের সাথে এভাবে লেগে যাবে। তাহলে কি হলো, এটা ফিউজ করলো। ফিউজ করার পরে এই লেয়ারটা অ্যাকচুয়ালি ভ্যানিশ হয়ে যাবে, ঠিক আছে। সো ভ্যানিশ যখন হয়ে যাবে তখন দেখো এই দুইটা লেয়ার এখান থেকে উধাও হয়ে গেল। এমব্রায়োলজিতে অনেক সময় দেখা যায় যে অনেক কিছু হঠাৎ করে ভ্যানিশ হয়ে যায়, আবার অনেক কিছু হঠাৎ করে অ্যাপিয়ার করে। আমাদের যেই স্যার এমব্রায়োলজি পড়াতেন তিনি বলতেন যে এমব্রায়োলজি অনেকটা ম্যাজিকের মতো, হঠাৎ করে ভ্যানিশ হয়ে যায়, তারপর হঠাৎ করে একটা জিনিস তৈরি হয়, ঠিক আছে। সো এখানে দেখো কি হলো, এখানে ভ্যানিশ হয়ে গেল। এখন খেয়াল করো, ভ্যানিশ হয়ে যাওয়ার ফলে কি হলো, এখানে খেয়াল করো এই যে প্রিমিটিভ স্ট্রিকের মধ্যে প্রিমিটিভ নোড, সেই নোডের মধ্যে কি আছে, প্রিমিটিভ পিট। এটা কিন্তু অ্যামনিওটিক ক্যাভিটির সাথে কানেক্টেড, এটা কিন্তু কানেক্টেড, তাই না। এখন যখন এই যে ক্যানালটা, এই ক্যানালের ফ্লোর ফিউজ হয়ে ভ্যানিশ হয়ে গেল, তখন এখানে কিন্তু একটা রাস্তা তৈরি হয়ে গেল। তাহলে ইয়োক স্যাক এবং অ্যামনিওটিক ক্যাভিটি এটা কিন্তু কানেক্টেড হয়ে গেল এবং একটা নতুন ক্যানাল তৈরি হয়ে গেছে, নতুন ক্যানাল। এই ক্যানালকে আমরা বলছি নিউরো এন্টেরিক ক্যানাল। ওকে, এখন দেখো নিউরো কেন বলছি আর এন্টেরিকে বা কেন বলছি। এন্টেরিক বলার কারণ হলো এই যে এখানে থাকা এন্ডোডার্ম লেয়ার, এই এন্ডোডার্ম লেয়ার থেকে তৈরি হয় ইন্টেস্টাইন। ওকে, সো ইন্টেস্টাইনের জন্য এটাকে বলা হয় এন্টেরিক। ওকে, আবার এই যে উপরে আছে আমাদের একটোডার্ম লেয়ার, এই একটোডার্ম লেয়ার থেকে তৈরি হয় নিউরাল টিউব। কি বললাম, এখান থেকে তৈরি হয় নিউরাল টিউব। নিউরাল টিউব থেকে পরবর্তীতে তৈরি হয় ফোর ব্রেইন, মিড ব্রেইন, হাইন্ড ব্রেইন, মানে টোটাল ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড। সো এই জন্য একটা ক্যানেল, যেই ক্যানেলটা নিউরাল টিউব যেখানে ফর্মেশন হয়, অর্থাৎ একটোডার্ম থেকে নিচে কানেক্টেড হয়ে এন্ডোডার্ম হয়ে তার নিচে ইয়োক স্যাকে চলে এসেছে, এই জন্য এই যে ক্যানেল এটাকে বলা হচ্ছে নিউরো এন্টারিক ক্যানেল। অর্থাৎ উপরে যেহেতু হচ্ছে আমাদের নিউরাল টিউব, নিচে হচ্ছে আমাদের ইন্টেস্টাইন, এই দুটা লেয়ারকে যে কানেক্ট করেছে একটা ক্যানেলের মাধ্যমে, এটাকেই বলা হচ্ছে নিউরো এন্টারিক ক্যানাল। এইটা একটা টেম্পোরারি ক্যানাল, কিছুক্ষণের মধ্যে এটা আবার ফিল আপ হয়ে যাবে। ওকে, সো খেয়াল করো যে আমরা এখন পরের স্টেজগুলোকে বোঝার জন্য আমরা এই ছবিতে ফিরে আসব। সো আমরা যদি এই ছবিতে ফিরে আসি, খেয়াল করো এখন কি হয়েছে, এই যে আমাদের নটোকর্ডাল ক্যানাল ছিল, এই নটোকর্ডাল ক্যানাল তারপরে কি হলো, এখানে নিচের ফ্লোরটা হাইপোব্লাস্ট বা এন্ডোডার্মের সাথে ফিউজ হয়। ফিউজ হওয়ার পরে এই লেয়ারটা তারপরে কি হয়, এখানে ভ্যানিশ হয়ে যায়, তাই না। ভ্যানিশ হয়ে তো এখানে নিউরো এন্টারিক ক্যানাল তৈরি হয়, তাই না। আচ্ছা দেখো, ভ্যানিশ যখন হয়ে গেল তখন এই যে উপরে আছে আমাদের নটোকর্ডাল ক্যানালের একদম রুফ বলা যায়, মানে উপরের প্রান্ত, সেটা কিন্তু এখন নিচে থাকা এন্ডোডার্মের সাথে দেখো এইভাবে একটা কানেকশন তৈরি করলো, তাই না। এখন তোমরা কি মানে কার্ডিয়াক মাসল দেখেছো? কার্ডিয়াক মাসলের ফিচার হলো এখানে একটা সেল, এখানে আরেকটা সেল, এই দুইটা সেলের মাঝখানে থাকে
একটা ইন্টারক্যালেটেড ডিস্ক। কেন ইন্টারক্যালেটেড বলছি? ইন্টারক্যালেটেড বলার কারণ হলো এই দুইটা সেলের মাঝখানে এটা এসে এভাবে বসে আছে। সো এখন তুমি এই ছবিটার দিকে লক্ষ্য করো যে এইখানেও কিন্তু এন্ডোডার্ম লেয়ারের ডিসকন্টিনিউয়েশন হয়েছে এবং এই যে এন্ডোডার্ম লেয়ার, এই এন্ডোডার্ম লেয়ারের মাঝখানে বসে আছে একটা নটোকর্ডাল কানেকশন, তাই না? এই জন্য এটাকে আমরা বলতে পারি কি ইন্টারক্যালেটেড হয়ে যাওয়া। সো ইন্টারক্যালেটেড, তাহলে নটোকর্ডাল ক্যানেল এখন কিন্তু ক্যানেল নাই, এখন এটা হয়ে গেছে কি, দেখো এটা কিন্তু প্লেটের মতো হয়ে গেছে, বুঝছো? সো এই স্ট্রাকচারকে আমরা এখন বলছি নটোকর্ডাল প্লেট। তাহলে প্লেটটা কি অবস্থায় আছে? এটা এখন এন্ডোডার্ম লেয়ারে ইন্টারক্যালেটেড অবস্থায় আছে। সো আমাদের স্টেপ 4 হবে formation of notochordal plate। আচ্ছা, দেখো এখানে আমরা নটোকর্ডাল প্লেট কীভাবে ফর্মেশন হয় সেটা আমরা দেখলাম। এখন নটোকর্ডাল প্লেট যখন ফর্মেশন হয়ে যায় তারপরে কি হয়? তারপরে এই লেয়ারটা প্রলিফারেট করে, বুঝছো? প্রলিফারেট করে বড় হয়, আর তারপরে এটা নিচে থাকা এন্ডোডার্ম লেয়ার থেকে ডিটাচড মানে আলাদা হয়ে পড়ে। যখন আলাদা হয়ে গেল তখন এই নিচে থাকা এন্ডোডার্ম লেয়ারটা আবার নতুন করে ফর্মেশন হয়ে গেল, ঠিক আছে? তাহলে এই যে নটোকর্ডাল প্লেট এখন কিন্তু আর নটোকর্ডাল প্লেট না, এখন কিন্তু আবার এটা একটা কর্ড লাইক স্ট্রাকচার হয়ে গেছে, তাই না? সো এই যে যখন প্রলিফারেট করলো এখন আমরা এটাকে বলবো ডেফিনিট নটোকর্ড। ওকে, সো আমাদের স্টেপ নাম্বার 5 হবে formation of definitive notochord। তাহলে এই 5টা স্টেপের মাধ্যমে একটা নটোকর্ড ফর্মেশন হয়, ঠিক আছে? সো এটা হলো আমাদের সেই নটোকর্ড ফর্মেশন। নটোকর্ড ফর্মেশনের প্রসেসটা রিটেনে আসতে পারে, সেক্ষেত্রে আমরা সুন্দর করে এটা অ্যান্সার করে দিব। ওকে, ঠিক আছে। এখন আমরা যেটা জানতে চাই সেটা হলো যে নটোকর্ড এই যে এটা তৈরি হলো, এটা তৈরি হওয়ার পরে এটার ফেট কি, এবং আরেকটা জিনিস যেটা জানতে চাই সেটা হলো এই নটোকর্ডের কাজই বা কি। সো ফাংশন কি অ্যান্ড ফেট কি। সো আমরা এখন পড়ব যে ফাংশন অফ নটোকর্ড। আচ্ছা, নটোকর্ডের ফাংশন কি, তাই না? সবার আগে 1 নম্বর যে ফাংশন, খেয়াল করো, নটোকর্ড এটা কিন্তু পুরা এমব্রায়োর জন্য একটা অ্যাক্সিস তৈরি করে। মানে দেখো যে পুরা এমব্রায়ো, এখানে দেখো যে এটা কিন্তু পুরা এমব্রায়োনিক যে ডিস্ক আছে এই ডিস্কের একদম মিড লাইনে এটা অবস্থান করছে এবং এটার মাধ্যমে একটা অ্যাক্সিস তৈরি করছে, মানে একটা অক্ষ তৈরি করছে, যেটাকে কেন্দ্র করে পুরা বডির সকল যে প্রতিসাম্যতা বা সিমেট্রি আছে সেগুলো তৈরি হচ্ছে, ঠিক আছে? সো একইভাবে যে স্কেলেটাল সিস্টেম তৈরি হবে সেই স্কেলেটাল সিস্টেমের কিন্তু 2টা পার্ট, একটা কি অ্যাক্সিয়াল স্কেলেটন, তাই না? আচ্ছা, এই অ্যাক্সিয়াল স্কেলেটন এটার যে বেসিস, এই বেসিস হিসেবে কাজ করবে এই নটোকর্ড। সো ফাংশন নাম্বার 1 অফ নটোকর্ড, ইট serves as the basis of
অ্যাক্সিয়াল স্কেলেটন। আচ্ছা, তারপরে দেখো যে এইখান থেকেই, এই নটোকর্ড থেকেই মূলত ভার্টিব্রাল কলামের যেই মনে করো মূল ভিত্তি সেটা তৈরি হবে। যেখান দিয়ে নটোকর্ড গেছে সেটাকে আবর্তিত করেই ভার্টিব্রাল কলাম তৈরি হবে। সো এই জন্য আমরা এটাকে বলি যে ইট ইজ দ্য forerunner of the vertebral column। আচ্ছা, আর কি ফাংশন আছে সেটা হলো এখানে যে আমরা দেখো আঁকালাম, এই যে আমাদের নটোকর্ড, তাই না? এই নটোকর্ডের উপরে কি আছে? এর উপরে আছে একটোডার্ম। এই একটোডার্মে আমি যখন তোমাদেরকে নিউরো এন্টারিক ক্যানাল পড়ালাম তখন কিন্তু বলেছিলাম যে নিউরো বলার কারণ কি? কারণ এই একটোডার্ম থেকে নিউরাল টিউব ফর্মেশন হয়। এখন নিউরাল টিউব যে একটোডার্ম থেকে ফর্মেশন হয় এই প্রসেসকে আমরা বলি নিউরিলেশন। ওকে, সো নিউরিলেশন যখন হয় তখন এখানে একটা স্টেপ থাকে, সেটা হলো এই যে তোমার সারফেস একটোডার্ম, এইখানে একটা থিকেনিং ঘটে, মানে পুরু হয়ে যায়, এবং পুরু হওয়ার মাধ্যমে এক ধরনের প্লেট তৈরি হয়। আমরা এই প্লেটকে বলে থাকি নিউরাল প্লেট। ওকে, সো এখন দেখো এই যে একটা একটোডার্ম থেকে নিউরাল প্লেট তৈরি হওয়ার মাধ্যমে নিউরাল টিউব তৈরি হবে। এইটার জন্য একটা ইন্ডাকশন বা একটা প্রভাব প্রয়োজন হয়। এই প্রভাবটা প্রদান করবে কে? এটা প্রদান করবে এই নটোকর্ড। ওকে, সো ফাংশন নাম্বার 3, it induces overlying ectoderm to form neuroectoderm from where neural tube is formed। এখন দেখো নিউরাল টিউব কীভাবে ফর্মেশন হলো এটা আমরা পরবর্তী এটার পরের ক্লাসে আমরা আলোচনা করবো, ক্লিনিক্যাল কোরিলেশনস। তার পরের যে ক্লাস থাকবে সেই লেকচারে আমরা এই নিউরাল টিউব নিয়ে বিস্তারিত আলোচনা করবো। ওকে, সো স্টিল নাও আমরা জাস্ট নামটা জেনে রাখবো যে নিউরাল টিউব ডেভেলপস। ওকে, আচ্ছা, আরেকটা ফাংশন আছে, সেটা কি? সেটা হলো ইট হেল্পস ইন ডিফারেন্সিয়েশন অফ সোমাইট। সোমাইট কী জিনিস এটাও আমরা সেই ক্লাসে আলোচনা করব। এখন তোমরা শুধুমাত্র নামটা জেনে রাখো যে ইট হেল্পস ইন দ্য ডিফারেন্সিয়েশন অফ সোমাইট। ওকে, তাহলে এটা হলো আমাদের ফাংশন অফ নটোকর্ড। আচ্ছা, এর পরের প্রশ্নটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো ফেট অফ নটোকর্ড। মানে তুমি যদি নটোকর্ডের নাম একবার উচ্চারণ করেছো তোমার ভাইভা বোর্ডে, সেক্ষেত্রে তোমাকে এই নটোকর্ডের ফেট মনে করো যে ইনভ্যারিয়েবলি তোমাকে এটা ধরা হবে। সো এটা খুবই কমন একটা প্রশ্ন, টিচারদের খুবই প্রিয় একটা প্রশ্ন যে নটোকর্ডের ফেট কি। নটোকর্ড কিন্তু একটা পূর্ণাঙ্গ মানুষের বডিতে এরকম থাকে না, এটা কিছু রেমনেন্ট অবস্থায় বা ভগ্নাংশ রূপে বা অবশিষ্টাংশ হিসাবে আমরা পেয়ে থাকি। তাহলে দুইটা অবশিষ্টাংশ হিসেবে পাই। নাম্বার 1, সেটা হলো নিউক্লিয়াস পালপোসাস অফ ইন্টারভার্টিব্রাল ডিস্ক। তাহলে দেখো যে এটা যদি হয় একটা ভার্টিব্রাল বডি, এটা আরেকটা ভার্টিব্রাল বডি, এই দুইটা ভার্টিব্রাল বডির মাঝখানে থাকে একটা ডিস্ক, তাই না? এই ডিস্ককে আমরা বলছি কি? এটাকে আমরা বলছি ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এখন এই যে ইন্টারভার্টিব্রাল ডিস্ক, এটা স্ট্রাকচার কীরকম?
এটার স্ট্রাকচার হলো এটার মাঝখানে এক ধরনের জেলি লাইক সাবস্টেন্স থাকে, ওকে, আর তার দুই পাশ দিয়ে থাকে কিছু ফাইব্রাস অংশ। তাহলে এই যে ফাইব্রাস অংশ, এটাকে আমরা বলছি অ্যানুলাস ফাইব্রোসাস, বা আমরা এভাবে বলতে পারি যে ফাইব্রাস অ্যানুলাস, ওকে, ফাইব্রাস অ্যানুলাস। আর যে জেলি লাইক অংশ, এটাকে আমরা বলছি নিউক্লিয়াস পালপোসাস। তাহলে ইন্টারভার্টিব্রাল ডিস্কে থাকা এই নিউক্লিয়াস পালপোসাস, এই জিনিসটা কি? এটা হলো একটা নটোকর্ডের রেমনেন্ট, ওকে। আচ্ছা, সেকেন্ড যে রেমনেন্টটা থাকে এটা হলো অ্যাপিক্যাল লিগামেন্ট অফ ডেন্স। এখন দেখো, তোমরা তো সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রার নাম শুনেছো, তাই না? সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রাতে একটা প্রসেস থাকে, এটাকে আমরা বলে থাকি অডন্টয়েড প্রসেস। কি বলি? অডন্টয়েড প্রসেস। অডন্টয়েড প্রসেসের আরেকটা নাম হলো ডেন্স, ওকে। আচ্ছা, এই অডন্টয়েড প্রসেস থেকে এটার মাথায় এক ধরনের লিগামেন্ট থাকে। এই লিগামেন্টটা এসে যুক্ত হয় ফোরামেন ম্যাগনামের এখানে। সো এটা হচ্ছে ফোরামেন ম্যাগনাম। ফোরামেন ম্যাগনাম দিয়ে কি নামে? এখান দিয়ে স্পাইনাল কর্ড শুরু হয়, ওকে। এনিওয়ে, এই ফোরামেন ম্যাগনামে যে যুক্ত হয় এই যে লিগামেন্টটা, এই লিগামেন্টকে কি বলা হচ্ছে? অ্যাপিক্যাল লিগামেন্ট। আর যেহেতু এটা অডন্টয়েড প্রসেসের, এই জন্য বলা হচ্ছে অ্যাপিক্যাল লিগামেন্ট অফ ডেন্স, ওকে। তাহলে এই যে লিগামেন্ট, এটাও কিন্তু রেমনেন্ট অফ নটোকর্ড। তাহলে আমাদের বডিতে নটোকর্ডের এই দুইটা রেমনেন্ট থাকে, ঠিক আছে? সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। সো এটার মাধ্যমে আমাদের নটোকর্ডের আলোচনা শেষ হয়ে গেল। আমরা এরপরে প্রবেশ করব অ্যাক্সিস ফর্মেশন নিয়ে। অ্যাক্সিস ফর্মেশন নিয়ে আমরা বেশি ডিটেলস আলোচনা করব না, মানে খুবই সুপারফিশিয়ালি আমরা এটাকে পড়ব। সো অ্যাক্সিস ফর্মেশন। এখন অ্যাক্সিস ফর্মেশন বলতে কি বোঝায়? এটা বলতে বোঝাচ্ছি আমি যে একটা এমব্রায়োর ক্ষেত্রে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র অ্যাক্সিস, মানে কোন প্রান্তকে আমরা অ্যান্টেরিয়র বলবো, কোনটাকে পোস্টেরিয়র বলবো, বা এটাকে আমরা এভাবে বলতে পারি যে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র না বলে এটাকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হলো ক্রেনিও কর্ডাল, ওকে। সো একটা হচ্ছে ক্রেনিও কর্ডাল অ্যাক্সিস, কোন প্রান্ত ক্রেনিয়াল এন্ড, কোন প্রান্ত কর্ডাল এন্ড। তারপরে কি? তারপরে হচ্ছে কোনটা উপরে কোনটা নিচে, তাই না? এটাকে আমরা বলতে পারি কি? কোনটা ডরসাল, কোনটা ভেন্ট্রাল, এবং আরেকটা কি? কোনটা রাইট এবং লেফট। সো রাইট লেফট। তাহলে 3 রকমের অ্যাক্সিস ফর্মেশন হবে, ঠিক আছে? এখন দেখো, প্রথম দুইটা এটা তৈরি হয় মূলত ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্টের একদম শেষ পর্যায়ে, ঠিক আছে? কিভাবে? খেয়াল করো যে এই যে একটা ব্লাস্টোসিস্ট, এই ব্লাস্টোসিস্টে কি ছিল? আউটার সেল ম্যাস, আর এখানে আছে ইনার সেল ম্যাস, ওকে। তাহলে এই যে ইনার সেল ম্যাস আছে, এই ইনার সেল ম্যাস আমরা বলেছিলাম যে সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্টে এরা ডিফারেন্সিয়েট করে দুটো লেয়ার তৈরি করে, একটা কি এপিব্লাস্ট, একটা হলো হাইপোব্লাস্ট। অ্যাকচুয়ালি এই প্রসেসটা শুরু হয় কিন্তু আরেকটু আগে, অর্থাৎ
ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্টের একদম শেষ পর্যায়ে এই প্রসেসটা অ্যাকচুয়ালি শুরু হয়ে যায়, ঠিক আছে? সো খেয়াল করো, ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্টে যখন একটা ইনার সেল ম্যাস থেকে কি তৈরি হলো, এখান থেকে তৈরি হলো এপিব্লাস্ট লেয়ার এবং তার নিচে তৈরি হলো হাইপোব্লাস্ট লেয়ার। তাহলে এইটার মাধ্যমে তৈরি হয়ে গেল ডরসোভেন্ট্রাল অ্যাক্সিস। ওকে, তাহলে এপিব্লাস্ট যেই দিকে, এই দিকে কি, এটাকে আমরা তখন থেকে বলবো ডরসাল এন্ড, আর হাইপোব্লাস্টের দিককে আমরা বলবো ভেন্ট্রাল এন্ড। ওকে, ঠিক আছে। সো এটা কি গেল, এটা গেল আমাদের ডরসাল আর ভেন্ট্রালের অ্যাক্সিস ফর্মেশন। আচ্ছা, দেন এখন দেখো এই যে আমাদের হাইপোব্লাস্ট লেয়ার, এই হাইপোব্লাস্ট লেয়ারে কিছু সেল এক ধরনের নতুন সেলে তৈরি হয়, মানে নতুন সেলের পরিচয় লাভ করে। এদের থেকে তৈরি হবে একটা এমব্রায়োর হেডের দিকের অংশ, ঠিক আছে? সো এই সেলগুলা তৈরি করে, বা আমরা তখন এটাকে বলে থাকি অ্যান্টেরিয়র ভিসেরাল এন্ডোডার্ম। আচ্ছা, এখন দেখো অ্যান্টেরিয়র ভিসেরাল এন্ডোডার্মের পিছনে যে সেল থাকে, এখানে কিছু জেনেটিক মানে জিন এক্সপ্রেশনের ঘটনা ঘটে, যেই কারণে এদের মধ্যে ক্যারেক্টারিস্টিক কিছু চেঞ্জ আসে। ফলে এই পিছনের প্রান্ত থেকে পরবর্তীতে থার্ড উইক অফ ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রিমিটিভ স্ট্রিক তৈরি হয়, এবং সামনের দিকে কিন্তু তৈরি হয় না। এই অ্যান্টেরিয়র ভিসেরাল এন্ডোডার্ম থেকেই তৈরি হয় আমাদের হেড রিজিয়নের পার্টগুলো। সো এরা এখন তৈরি করবে কি অ্যান্টেরিয়র এন্ড, অথবা আমরা বলবো কি, আমরা বলবো এটা ফর্মেশন করবে ক্রেনিয়াল এন্ড। সো এটা কি, এটা হয়ে গেল ক্রেনিয়াল এন্ড। আর পিছনের যে অংশ, এরা তখন তৈরি করছে কর্ডাল এন্ড। এদিক থেকে কিন্তু প্রিমিটিভ স্ট্রিক তৈরি হবে। ওকে, তাহলে দেখো ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্টের একদম শেষ পর্যায়ে এসে এই দুইটা অ্যাক্সিস ফর্মেশন হয়ে গেল। আচ্ছা, রাইট অ্যান্ড লেফট অ্যাক্সিস কখন হয়, এটা একটু দেরিতে ফর্মেশন হয়, ঠিক আছে? সো রাইট অ্যান্ড লেফট অ্যাক্সিস ফর্মেশনে বেশ কিছু জিন এক্সপ্রেশনের ব্যাপার জড়িত, ঠিক আছে? যেমন মনে করো, এটা যদি হয় আমাদের হিউম্যান বডি, তো এটা হচ্ছে আমাদের মনে করো হিউম্যান বডি আঁকালাম। এখন আমাদের হিউম্যান বডির সব কিছু কিন্তু রাইট লেফট সিমেট্রি না, কিছু কিছু আছে সিমেট্রি, কিন্তু অনেক কিছু আছে অ্যাসিমেট্রিক। যেমন মনে করো যে আমাদের লেফট সাইডে থাকে কি স্প্লিন, তারপরে ইন্টেস্টাইনের ক্ষেত্রেও অনেক রকমের, এটা যদি হয় স্টোমাক, এখানে ইন্টেস্টাইনের এখানেও কিন্তু বেশ কিছু অ্যাসিমেট্রি আছে। পাশাপাশি আমাদের যে লাংস থাকে, দুই পাশের লাংস কিন্তু একরকম না, এক পাশে 3টা লোব, এক পাশে 2টা লোব, তাহলে বেশ কিছু অ্যাসিমেট্রি আছে। এখন দেখো এই যে স্প্লিন, এটা দেখো লেফট সাইডেই আছে, এটা কিন্তু রাইট সাইডে আসছে না। তাহলে এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু বিভিন্ন জিন এক্সপ্রেশনের মাধ্যমে এটা নিয়ন্ত্রিত হয়। আমরা এইটার ডিটেলস প্রসেসে যাব না, ডিটেল প্রসেসকে আমরা অ্যাভয়েড করব। আমরা শুধুমাত্র কয়েকটা পয়েন্ট মাথায় রাখবো যেটা আমাদের জন্য ক্লিনিক্যালি রিলেভেন্ট। সেটা হলো এখানে 2টা জিন কাজ করে, এই যে আমাদের কোনটা রাইটে থাকছে কোনটা লেফটে থাকছে, বিশেষ করে স্প্লিন যে লেফটে আছে, এইরকম যে বিষয়গুলো। হ্যাঁ, সো এগুলোর জন্য 2টা জিনের এক্সপ্রেশন ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, সো একটা জিনকে আমরা বলছি কি নোডাল, অ্যান্ড আরেকটা হলো PITX2। এই 2টা জিনের নাম আমরা একটু মনে রাখবো। এটার কারণ হচ্ছে পরবর্তীতে আমরা নেক্সট ক্লাসে একটা ক্লিনিক্যাল সিনারিও দিব, সেখানে আমাদেরকে এই 2টা জিনের নাম জানতে হবে। আচ্ছা, আমরা আরেকটা ওয়ার্ড জানবো, সেটা হলো সেরোটোনিন। তোমরা সেরোটোনিনের নাম ইন্টারমিডিয়েটেই পড়েছো, তাই না? আচ্ছা, এই সেরোটোনিনের কাজ কি? এই সেরোটোনিন
এই যে আমাদের রাইট লেফট ফরমেশন, তাই না, এইখানে একটা সিগনিফিকেন্ট রোল প্লে করে। কী রোল প্লে করে এত ডিটেলস আমরা যাবো, এটা খুবই কমপ্লেক্স একটা ব্যাপার। আমরা শুধু জানবো যে সেরোটোনিন ইজ রেসপন্সিবল ফর রাইট লেফট ডিটারমিনেশন। ওকে, আচ্ছা, এটার একটা ক্লিনিক্যাল সিগনিফিকেন্স আছে যেটা আমরা নেক্সট ক্লাসে ক্লিনিক্যাল কোরিলেশন পড়ার সময় লক্ষ্য করবো। ওকে, সো এইটুক জানার মাধ্যমে আমাদের অ্যাক্সিস ফরমেশন নিয়ে জানাটা ফার্স্ট প্রফের জন্য শেষ। ওকে, আমরা নেক্সটে যাব আমাদের লাস্ট টপিকে, সেটা হলো কোরিওনিক ভিলাই ফরমেশন। আমরা সেকেন্ড উইকে ভিলাই ফরমেশন পড়েছিলাম, তাই না? এই ভিলাইকে কিন্তু কোরিওনিক ভিলাইও বলা হয়। ওকে, সো কোরিওনিক ভিলাই ফরমেশন পড়ার জন্য আমরা প্রথমে কি করব, আমরা একটু ছবি আঁকাই নেব, ঠিক আছে? সো আমরা যদি ছবি আঁকাই, আমরা প্রথমে আঁকাচ্ছি, একটু ছোট করে আঁকাই। এটা কি আঁকালাম? এটা আমি আঁকালাম এখন এক্সট্রা এমব্রায়োনিক সোমাটিক মেসোডার্ম। তারপরে আমি আঁকালাম কানেক্টিং স্টক। কানেক্টিং স্টক আঁকানোর পরে আমি আঁকাচ্ছি স্প্ল্যাঙ্কনিক মেসোডার্ম। তারপরে এখানে আমি আঁকাবো জাস্ট ছোট করে বাইল্যামিনার ট্রাইল্যামিনার জার্ম ডিস্ক। এখানে একটু কালারটা চেঞ্জ করে দিই। এটা হলো আমাদের ট্রাইল্যামিনার জার্ম ডিস্ক। এখানে অ্যামনিওটিক ক্যাভিটি, ইয়ক স্যাক। ওকে, আমরা এখানে বেশি ডিটেলসে সময় নিয়োগ দিব না। আচ্ছা, এরপরে কি হবে? এরপরে আমাদের এর বাইরে থাকবে কি? আমাদের বাইরে থাকবে সাইটোট্রফোব্লাস্ট। ওকে, সো সাইটোট্রফোব্লাস্ট কি ছিল? এটা হচ্ছে ট্রফোব্লাস্টের একটা লেয়ার যেখানে প্রত্যেকটা সেলের সিঙ্গেল নিউক্লিয়াস এবং এদের প্রত্যেকের একটা ডিস্টিংক্ট সেল বাউন্ডারি আছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের ট্রফোব্লাস্ট লেয়ার। আচ্ছা, ট্রফোব্লাস্ট লেয়ারের বাইরে কি আছে? আমাদের এর বাইরে আছে সিনসিশিও ট্রফোব্লাস্ট। ওকে, আচ্ছা, এখন সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্টে আমরা দেখিয়েছিলাম যে সিনসিশিও ট্রফোব্লাস্টের এখানে তৈরি হয়েছিল বিভিন্ন ল্যাকুনা। ওকে, সো আমরা বেশ কয়েকটা ল্যাকুনা এখানে দেখাচ্ছি। ওকে, সো এগুলো হচ্ছে ল্যাকুনা। এই ল্যাকুনার সাথে ম্যাটার্নাল সাইনুসয়েডের কানেকশন আছে, তাই না? ওকে, সো এগুলো হচ্ছে সবগুলাই ল্যাকুনা। আমরা একটি ল্যাকুনা আঁকাচ্ছি। আচ্ছা, দেখো, মোটামুটি ল্যাকুনা আঁকানো হয়ে গেছে। আমরা একটু হচ্ছে সিনসিশিও ট্রফোব্লাস্টের বাউন্ডারি। ওকে, আচ্ছা, এখন দেখো, সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্টে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে প্রাইমারি ভিলাই তৈরি হয়, তাই না? প্রাইমারি ভিলাই কীভাবে তৈরি হয়েছিল? এখানে সিনসিশিও ট্রফোব্লাস্টের লেয়ারের ভিতরে কি হয়? সাইটোট্রফোব্লাস্ট গ্রো করা শুরু করে, তাই না? এইভাবে গ্রো করে। সো সাইটোট্রফোব্লাস্ট লেয়ারের গ্রোথ কোথায়? যখন সিনসিশিও ট্রফোব্লাস্টের ভিতরে হয়, তখন এই স্ট্রাকচারকে আমরা কী নাম দিয়েছিলাম? আমরা এটাকে নাম দিয়েছিলাম প্রাইমারি
ভিলাই। ওকে, আচ্ছা এখন দেখো তাহলে প্রাইমারি ভিলাই যখন ফর্মেশন হলো, এখানে আমরা আরও কিছু প্রাইমারি ভিলাই আঁকাচ্ছি। সো এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন রকমের দুই পাশে প্রাইমারি ভিলাই। এরা সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্টেই মূলত তৈরি হয়ে গিয়েছিল। ওকে, সো সাইটোট্রফোব্লাস্ট কাভার্ড বাই সিনসিশিও ট্রফোব্লাস্ট। ওকে, এগুলো অ্যাকচুয়ালি আরও আছে, আমরা বেশ অল্প কয়েকটা নিয়ে দেখাচ্ছি। এখন দেখো থার্ড উইক অফ ডেভেলপমেন্টে কী হয়, প্রাইমারি ভিলাই কিন্তু সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্টেই তৈরি হয়ে গিয়েছিল। এখন থার্ড উইক অফ ডেভেলপমেন্টে এই প্রাইমারি ভিলাইয়ের নিচে যে এক্সট্রা এমব্রায়োনিক সোমাটিক মেসোডার্ম ছিল, বা এটাকে আমরা যেটাকে কী বলছিলাম বাইরের দিকে কোরিওনিক প্লেট, তাই না? এই কোরিওনিক প্লেট থেকে এই মেসোডার্মগুলা ভিতরে এসে এই সাইটোট্রফোব্লাস্ট লেয়ারের ভিতরে প্রবেশ করবে। তাহলে সাইটোট্রফোব্লাস্ট লেয়ারের ভিতরে যখন এক্সট্রা এমব্রায়োনিক সোমাটিক মেসোডার্ম বা বাইরের দিকে থাকা কোরিওনিক প্লেট এন্টার করছে, তখন এই স্ট্রাকচারকে আমরা বলবো সেকেন্ডারি ভিলাই। ওকে, সো সেকেন্ডারি ভিলাই হচ্ছে কিভাবে, এরা এখন এদিকে গ্রো করছে। ওকে, প্রাইমারি ভিলাইয়ের ভিতরে গ্রো করছে। আচ্ছা, এরপরে দেখো এরপরে কি হবে, এটার পরে এই যে আমাদের মেসোডার্ম, এই মেসোডার্মের ভিতরে ক্যাপিলারি তৈরি হবে। তাহলে ক্যাপিলারি যখন তৈরি হয়ে গেল, তখন এই ভিলাইকে বলা হবে টারশিয়ারি ভিলাই। ওকে, সো এটার নাম এখন হয়ে যাবে টারশিয়ারি ভিলাই। এটার আরও একটা নাম আছে, সেটা হলো ডেফিনিটিভ প্লাসেন্টাল ভিলাই। ওকে, একই জিনিস। আচ্ছা, তাহলে এইভাবে দেখো কি হলো, এখন আমরা এখানে ভিতরে ক্যাপিলারি আঁকাই দিচ্ছি। এই যে ক্যাপিলারি হলো, এই ক্যাপিলারিগুলো এরপরে কিভাবে কানেক্টেড হয়, এরা এই দেখো এই মেসোডার্ম লেয়ারে চলে আসে, এক্সট্রা এমব্রায়োনিক সোমাটিক মেসোডার্ম। তারপরে এরা প্রবেশ করে কানেক্টিং স্টক। এই কানেক্টিং স্টকে প্রবেশ করার পরে তারা কিসের সাথে কানেক্টেড হয়, এমব্রায়োর সাথে কানেক্টেড হয়। এমব্রায়ো প্রপারের সাথে যখন তারা কানেক্টেড হচ্ছে, খেয়াল করো ফোর্থ উইক অফ ডেভেলপমেন্টে একটা একটা এমব্রায়োতে হার্টের ডেভেলপমেন্ট হয়, বুঝছো? সো হার্টের ডেভেলপমেন্ট যখন হচ্ছে, এই হার্টটা যখন বিট করবে, তখন কিন্তু দেখো একটা সার্কুলেশন অলরেডি এভাবে তৈরি হয়ে যাচ্ছে। কোথায়, প্লাসেন্টার সাথে। কারণ কি, এই ট্রফোব্লাস্ট থেকে কি তৈরি হয়, প্লাসেন্টা তৈরি হয়, এবং এই প্লাসেন্টার সাথে একটা এমব্রায়ো যেখানে হার্ট ডেভেলপ হয়েছে। ঠিক আছে, সো এখানে কি তৈরি হবে, একটা হার্ট ডেভেলপ হবে। সো এটা গেল কি আমাদের সেকেন্ডারি এবং টারশিয়ারি ভিলাই। তাহলে একটা কোরিওনিক ভিলাই এটা কত রকমের হতে পারে, এটা হতে পারে 3 রকমের। একটা কি, প্রাইমারি, দেন সেকেন্ডারি, অ্যান্ড ফাইনালি টারশিয়ারি ভিলাই। এই ভিলাইয়ের বৈশিষ্ট্য কি, প্রথমে এরা থাকে সাইটোট্রফোব্লাস্ট, যারা সিনসিশিও ট্রফোব্লাস্টের ভিতরে গ্রো করে। এই অবস্থায় শুধুমাত্র বলছি প্রাইমারি ভিলাই। তারপরে যখন এর ভিতরে মেসোডার্ম প্রবেশ করে, এক্সট্রা এমব্রায়োনিক সোমাটিক মেসোডার্ম, তখন সেটাকে আমরা বলছি সেকেন্ডারি ভিলাই। এবং তারপরে এই সেকেন্ডারি ভিলাইয়ের ভিতরে যখন ক্যাপিলারি তৈরি হয়, তখন তাকে আমরা বলছি টারশিয়ারি ভিলাই। ওকে, আচ্ছা এখন দেখো এখন কি হবে, এখন ঘটনাগুলো খুব দ্রুত ঘটবে। সেটা হচ্ছে এই যে আমাদের সাইটোট্রফোব্লাস্ট, এরা এখন গ্রো করবে। এরা গ্রো করতে করতে একদম এন্ডোমেট্রিয়াম পর্যন্ত চলে আসবে। ঠিক আছে, সো এইভাবে এরা এন্ডোমেট্রিয়াম পর্যন্ত চলে আসবে। এন্ডোমেট্রিয়াম থেকে চলে আসার পরে এরা
পাশের যেই সাইটোট্রফোব্লাস্ট ছিল তাদের সাথে কানেক্টেড হবে। এইভাবে কানেক্টেড হয়ে এরা এক ধরনের আউটার শেল তৈরি করবে, বুঝছো? সো এই যে আউটার শেল, এটাকে আমরা বলছি আউটার ট্রফোব্লাস্টিক শেল। ওকে, আউটার ট্রফোব্লাস্টিক শেল যখন তৈরি হয়ে গেল, এখন দেখো এই যে আমাদের ভিলাই যেটা এক্সটেন্ড করছে কোথা থেকে, যেটা এক্সটেন্ড করছে কোরিওনিক প্লেট থেকে এই এন্ডোমেট্রিয়াম পর্যন্ত। তাহলে এই যে আমাদের ভিলাইটা, এই ভিলাইকে আমরা বলছি স্টেম অথবা অ্যাঙ্করিং ভিলাই। ওকে, স্টেম অথবা অ্যাঙ্করিং ভিলাই। আচ্ছা, এরপরে কি হয়? এরপরে এই স্টেম অথবা অ্যাঙ্করিং ভিলাই, আচ্ছা এই যে আউটার ট্রফোব্লাস্টিক শেল আছে, এখানেও কিন্তু আবার এই যে ব্লাডগুলো লিক করে আবার এই ল্যাকুনার ভিতরে ব্লাড কিন্তু ঠিকই প্রবেশ করে, ঠিক আছে? সো দেন কি হবে? এরপরে এই স্টেম ভিলাই থেকে কিছু ব্রাঞ্চ তৈরি হবে। ওকে, সো এইভাবে ব্রাঞ্চ তৈরি হবে, এরকম ব্রাঞ্চ। আচ্ছা, তাহলে ব্রাঞ্চ তৈরি হচ্ছে, এই ব্রাঞ্চের পাশে আবার কি আছে? সিনসিশিও ট্রফোব্লাস্ট লাগানো, এবং তাদের ভিতর দিয়ে আবার আমাদের এক্সট্রা এমব্রায়োনিক সোমাটিক মেসোডার্মা প্রবেশ করবে। তারপরে তাদের ভিতরে আবার ক্যাপিলারিও চলে আসবে। তাহলে দেখো, একটা স্টেম অর অ্যাঙ্করিং ভিলাইয়ের পাশ থেকে যে নতুন ভিলাইগুলো তৈরি হচ্ছে, যে ব্রাঞ্চ তৈরি হচ্ছে, এই ভিলাইগুলোকে বলা হবে ফ্রি অথবা টার্মিনাল ভিলাই। ওকে, আচ্ছা, সো এইভাবে আমাদের থার্ড উইক অফ ডেভেলপমেন্টে ট্রফোব্লাস্টের চেঞ্জগুলো ঘটে থাকে, এবং এইভাবেই কি তৈরি হয়? একটা পূর্ণাঙ্গ কোরিওনিক ভিলাই তৈরি হয়। ওকে, আচ্ছা, এখন তোমরা আমাকে বলো তো, এই যে কানেক্টিং স্টক, এই কানেক্টিং স্টক পরবর্তীতে কিসে কনভার্ট হবে? এটা পরবর্তীতে আম্বিলিকাল কর্ডে কনভার্ট হবে, ঠিক আছে? সো এটা তৈরি হবে কিসে? আম্বিলিকাল কর্ড। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলতে চাই, দেখো খেয়াল করো, সেটা হচ্ছে যখন ক্লোয়াকাল মেমব্রেন তৈরি হয়, সো এটা হচ্ছে আমাদের তিনটা লেয়ার তো একটু কালারটা চেঞ্জ করে নিই আমি। খেয়াল করো, এটা কি? এটা হলো আমাদের এক্টোডার্ম, দেন মেসোডার্ম, আর এটা হচ্ছে আমাদের, সরি নিচেরটা হলো আমাদের এন্ডোডার্ম। ওকে, এটা হচ্ছে এন্ডো, এটা একটো, আর মাঝেরটা হলো মেসোডার্ম। আচ্ছা, তাহলে মেসোডার্ম নাই কোথায় কোথায়? মেসোডার্ম নাই এই অংশতে। তাহলে এটা কি? এটা হলো আমাদের ক্লোয়াকাল মেমব্রেন। আর নাই কোথায়? এই সামনে, এখানে আছে আমাদের অরোফেরেঞ্জিয়াল মেমব্রেন। এখন দেখো, ক্লোয়াকাল মেমব্রেন যেখানে তৈরি হয়, ঠিক আছে, এই অংশ, এটা কিন্তু আমাদের ইয়োক স্যাক। মোটামুটি বলা যায় যে 16th ডে আফটার ফার্টিলাইজেশন, এই সময় এই ইয়োক স্যাক থেকে, আচ্ছা একটু এখানে আমাকে কানেক্টিং স্টকটা দেখালে ভালো হতো। সো এখান থেকে আমি একটু কানেক্টিং স্টকটা দেখাইনি। এটা হলো কানেক্টিং স্টক। ওকে, আর তারপরে এর নিচে আছে কি আমাদের এক্সট্রা এমব্রায়োনিক সোমাটিক মেসোডার্ম, আর এটা হলো আমাদের কোরিওনিক ক্যাভিটি। কোরিওনিক ক্যাভিটি কোনটা বলো তো? এই যে এটা কিন্তু আমাদের কোরিওনিক ক্যাভিটি। ওকে, এনিওয়ে, আমরা যেটা বলছিলাম, এই যে ইয়োক স্যাক, দেখো 16th ডের দিকে
এই ইয়ক স্যাকের ওয়াল থেকে এই ক্লোয়াকাল মেমব্রেনের এইখানে এক ধরনের ডাইভার্টিকুলাম তৈরি হয়, মানে একটা প্রবৃদ্ধি তৈরি হয়। ঠিক আছে, কোথায় তৈরি হয়? আম্বিলিকাল কর্ড যেখানে ফর্মেশন হচ্ছে, অর্থাৎ কানেক্টিং স্টকে। ওকে, তাহলে এই যে নতুন একটা ডাইভার্টিকুলাম তৈরি হলো, এইটাকে আমরা বলছি অ্যালান্টয়েস। কখন হয় এটা? 16th ডেতে। তাহলে এই অ্যালান্টয়েস এটা মনে করো যারা একটু লোয়ার অ্যানিমেল আছে তাদের ক্ষেত্রে বেশ প্রমিনেন্ট, কিন্তু মানুষের ক্ষেত্রে এটা সেরকম সিগনিফিকেন্ট কোনো রোল প্লে করে না, এবং এটা আবার আস্তে আস্তে নিজেই এটা ভ্যানিশ হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো এই অ্যালান্টয়েস এটা যদি মনে করো প্রপারলি ভ্যানিশ না হয়, সেক্ষেত্রে বেশ কিছু অ্যাবনর্মালিটি তৈরি হয়। ঠিক আছে, সো এইগুলা ভেনাল সিস্টেমের ক্ষেত্রে আমরা শিখব। ঠিক আছে, সো এই গেল আমাদের অ্যালান্টয়েসের কথা। আর সবার শেষে একটা কথা বলে আমি ক্লাসটাকে শেষ করব, একদম লাস্ট পয়েন্ট, সেটা হলো এই যে আমাদের ট্রাইলামিনার জার্ম ডিস্ক, তাই না? এটা থার্ড উইকে একটা ট্রাইলামিনার জার্ম ডিস্ক ফর্মেশন হয়। আমি উপর থেকেই দেখাচ্ছি, এখানে তো আরও তোমার 3টা লেয়ার আছে, তাই না? সো এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার। ওকে, এনিওয়ে, সো এই যে আমাদের ট্রাইলামিনার জার্ম ডিস্ক, এটা তো বড় হয়, তাই না? এটার গ্রোথ কোন দিকে হয়? এটার গ্রোথ হয় আমরা বলি ল্যাটারালি এবং ক্রেনিয়ালি। সো দুইটা মিলে এরকম অবলিকলি। ঠিক আছে, তুমি তো ভেক্টর করেছো, সো ভেক্টরের মতো একটা রেজাল্টেন্ট ভেক্টরের দিকে। সো এটার জন্য যেটা দেখা যায় যে একটা ডেভেলপিং ট্রাইলামিনার জার্ম ডিস্ক বা ডেভেলপিং এমব্রায়ো, এটা ডেভেলপড হয় ক্রিনিয়াল এন্ডে অনেক বেশি এবং কর্ডাল এন্ডে অনেক কম। সো মোর অন ক্রিনিয়াল এন্ড। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে এটা মোটামুটি 4th উইক পর্যন্তই এই বড় হওয়াটা হতে থাকে, এবং এখানে যে প্রিমিটিভ স্ট্রিক ছিল, এই প্রিমিটিভ স্ট্রিকটা 4th উইকের শেষে এসে, ওকে, 4th উইকের শেষে এসে এটা রিগ্রেশন, মানে এটা আবার ভ্যানিশ হয়ে যাওয়া শুরু করে। ঠিক আছে, সো এটা আবার ভ্যানিশ হয়ে যাবে। সো ভ্যানিশ যদি প্রপারলি না হয়, সেক্ষেত্রে অ্যাবনর্মালিটি দেখা দিবে, সেগুলো আমরা ক্লিনিক্যাল কোরিলেশনসের ক্লাসে ভালো করে দেখব। সো আজকে এইটুকুই ছিল আমাদের থার্ড উইক অফ ডেভেলপমেন্টের থিওরি আলোচনা। আমরা নেক্সট ক্লাসে এই ক্লাস রিলেটেড ক্লিনিক্যাল কোরিলেশনগুলো আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।